এই মাসের 10 তারিখ আমার 17 বছর হবে, জন্মদিন। সেদিন রাখলে ভালো হবে। 17 বছর হলে বিয়ে পড়াবে কিভাবে? আরে চিন্তা নেই, জন্ম নিবন্ধনে আমার 1 বছর বাড়িয়ে দেয়া। কত মেয়ের এভাবে বিয়ে হয়। বাদ দাও, যেটা জিজ্ঞেস করেছিলাম সেটার উত্তর দাও। আসলে ওই দাদি একটু তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম। বড়রা যা বলে তাই। এই তোর হাতে নাহাল সেরি গাছে উঠছে। ও তো নির্মাম, এই অলক্ষী, নাম, গাছের থেকে নাম। নূরজাহান বেগম সারা উঠোনময় হাঁটছেন আর চেঁচামেচি করছেন। পৃথিবীর আয়তন বিশাল, আর সমগ্র পৃথিবীর সব। বুড়ি! ওর চিৎকার বাড়ি পর্যন্ত গেল না। বান্ধবীকে মারতে দেখে শিলা তড়িঘড়ি নেমে এলো। তন্নির দাদির বিশ্বাস নেই ওকেও একটা দিয়ে দেবে। কথার আগে হাত চলে। নূরজাহান বেগম ফের ফুঁসে উঠলেন। তোরে আজকে লাঙের বাড়ি থেকে দেখতে আইব। তুই একটু সাজ গোসল করবি, ড্যাং ড্যাং কইরা গাছে উঠোস কেন? তন্নি গাছে থেকে কটমট করে জবাব দিল, তোমার অত শখ, তুমি করো বিয়ে, আমি বিয়ে করতাম না। তৌবা তৌবা, ও মইনুল রে, তোর মাইয়া পাগল হইয়া গেছে। শিলা আহাম্মক চোখে তাকিয়ে রইল। তারপর উপরে তাকিয়ে চোখ ছোট করে বলল, তোর দাদি কেঁদে দিয়েছে। কি রে বুড়ি, এমন ছিচকাঁদুনে কেন? তন্নি দাদির গমন পথে চেয়ে রইল। পিঠটা চলছে বেশ। বুড়ির হাতের এত জোর। বাড়ির বাম পাশে বিরাট পুকুর, শ্যাওলা পড়া সবুজ দিঘির জল, একপাশে বেড়ে ওঠা কচুরিপানার স্তূপ। পুকুরের পাড় জুড়ে ফলের গাছগাছালির বাহার। সেখানে বেশ কয়েকটা পেয়ারা গাছও আছে। গরম পড়লেই ঠাসা ঠাসা পেয়ারা গাছ ভরে যায়। এলাকার সারা মানুষ খেলেও শেষ হয় না। তন্নির পছন্দের ফল পেয়ারা। এই গাছটা একটু বেশি প্রিয় তার, আর তাই দিনের অর্ধেক সময় গাছেই কাটে তার। বাকি সময় অন্য গাছে উঠতে উঠতে চলে যায়। সে নেমে এলো, বলল, এখন গিয়ে আব্বার কাছে আমার নামে বিচার দেবে। বুড়ি শয়তান, তুই কি চিনিস? এই মহিলা হাড়ে বজ্জাত। শিলা বুঝতে পেরেছে, এমনভাবে মাথা দোলালো। দুপুর হয়ে এসেছে। দিঘির জলেও কড়া রোদের ছায়া পড়েছে। রোদের তোপে থাকা হলুদ ধানের শীষগুলো চকচক করছে। সে জিজ্ঞেস করল, গোসল করবি না? আজ তোকে দেখতে আসবে। বিয়ে শাদী তন্নির ভালো লাগে না, তবুও সে হঠাৎ লজ্জা পেল। মৃদু স্বরে বলল, হ, তোগো সবার আগে আমার বিয়া হইব। আমার বিয়ে ঠিক, আয় একসাথে সাঁতার কাটি। তুই গিয়া জামা কাপড় নিয়ে আয়, আমিও আনি। শিলা চলে গেল। তন্নি বাড়িতে ঢুকলো পা টিপে টিপে। আজকে আব্বা বাড়িতে। আম্মা সকাল থেকে রান্না বান্না করছেন। তার ছোট বোনটার খোঁজ নেই। ওটা ওর মতোই বানর, সারা পাড়া চষে খায়। তন্নির হঠাৎ লাজ লজ্জা আকাশের সাথে মিশে গেছে। বাড়িটা একতলা, ওপরে ছাদ, মোটা পাঁচটা রুম, সারা মোটে 5টা রুম সারা বাড়ি জুড়ে, মাঝখানে একটা উঠোন। তন্নি নিজের ঘরে যাওয়ার আগে মইনুল ইসলামের ডাক শুনতে পেল। ওকে ডাকছে। তন্নি। ডাক শুনে তন্নি দাঁত কিরমির করল। হাতের বাম পাশে বাবা মায়ের ঘর। সেদিকে গেল চুপচাপ। আব্বার সামনে সে হইচই বেশি করে। এমনিতে অতি চঞ্চল কিশোরী হিসেবে সারা গায়ে পরিচিত সে। গিয়ে দেখলো সেখানে নূরজাহান নিজেও দাঁড়িয়ে আছে। তন্নি বুঝতে পারল সবটা। মইনুল ইসলাম জিজ্ঞেস করলেন, আম্মাকে কি বলেছো? তন্নি দমে যাবার পাত্রী নয়। নূরজাহান শয়তানের মতো হাসছেন। কাপড়ের আড়ালে মুখ ঢেকেছেন আঁচল দিয়ে। তন্নি বলল, আজ বাদে কাল আমাদের বিয়া দিবা। আজ বাদে কাল আমারে বিয়া দিবা। তোমার আম্মা আমারে পিঠে বাড়ি দিছে, ব্যথা পাই নাই আমি? আমি কি হাতি? তোমার আম্মা আমারে হাতি ডাকে। আমার জামাই যদি আমার পিঠ দেখে, ডাকটা দেখবো না? মইনুল ইসলাম কেসে উঠলেন। মেয়েটা ওনার এত অবুঝ চঞ্চল, তবুও তিনি মাকে বললেন, আম্মা, তুমি আমার মেয়ের সাথে এমন কেন করো? সবসময় দুজনে লেগে থাকো কেন? আসমা বেগম ঘরে এলেন। রান্নাবান্নার ঝামেলায় ওনার শরীর ঘেমে উঠেছে। পাক্কা গিন্নির রূপটা ওনার সাথে বেশ মানিয়ে যায়। গালগুলো আগুনের আঁচে লাল হয়ে আছে। বাম পাশের গালে কয়েকটা কালো মেস্তা পড়েছে। তিনি হাত মুছতে মুছতে বললেন, ওরা দুইজন সতীন। তন্নি মুখ বাঁকালো। এখন কথা কও না কেন? বোবা হইছ শয়তান বুড়ি। নূরজাহান বেগম দাঁতের দাঁত চেপে চলে গেলেন। ফুসফুস করলেন,
ঘর কেমনে করবি সেলিম? হাওড়ি একদিন দিয়া নিব, আর একদিক দিয়া বাইর করব। মা তন্নির দিকে এগিয়ে এলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, গোসল কর গিয়ে, একটু ক্রিম আর কাজল দিস চোখে। আমি তোর দাদিকে দিয়ে শাড়ি পাঠাচ্ছি। তন্নি কথা বলল না। মাথার বেনিটা হাত দিয়ে খেলতে খেলতে বের হলো। উঠানে নূরজাহান বসে আছেন মুখ গোমড়া করে, ঠোঁটগুলো টকটকে লাল, গাল দুটো বয়সের ভারে কুঁচকে গেছে, সাদা শরীরের রং। একসময় ভীষণ রূপবতী ছিলেন বোঝা যায়। তন্নি দেখতে দেখতে এবার ঠোঁট মুচড়ে দিল। নূরজাহান মুখ ফিরিয়ে নিলেন। তন্নি ঘরে এলো, গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তাদের স্কুলে একটা ছেলে ছিল, নাম রবিউল, দেখতে হ্যান্ডসাম। ওর জামাইটা এমন হলেই হলো, নইলে তন্নি বিয়ে করবে না। গোসলের পর তখন বিকেল হয়েছে, তন্নি আর ঘর থেকে বের হয়নি। তার পরনে এখন সুতির কামিজ। একটু পর ছেলের বাড়ি থেকে মানুষ আসবে, পছন্দ হলে তারপর বিয়ে। তন্নির বুক গলা সহ সব কাঁপছে, জলের তেষ্টায় জীবন টানা টানা হয়ে যাচ্ছে। সেই দুপুর থেকে নূরজাহান এমুখো হয়নি। করুক গোসা, তার কি, সে এখন বিয়ে করবে, তারপর জামাইয়ের সাথে আরামে দিন কাটাবে, শান্তি। কোথা থেকে দৌড়ে শিলা ঘরে ঢুকলো। তন্নিওকে দেখে বলল, আয় এখানে বস। শিলা হাঁপিয়ে উঠে বলল, কি শুনেছি জানিস? তো জামাইয়ের বয়স 28। তন্নি কতক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হাতে হিসেব গুনল। গোনা শেষ হলে বিস্মিত চোখে আকাশ থেকে পড়ল। হায় আল্লাহ, আমার থেকে 12 বছরের বড়। আম্মা, আম্মা। তারপর হুট করে বিলাপ জ্বলল সে। এত বড় বয়সের বুড়ো ব্যাটাকে সে বিয়ে করবে না, কিছুতেই না। ওমা, মাগো, দামড়া কোথাকার! ওই ছেলেকে দেখলো তো তন্নি ডরে মরে যাবে। দাদি দৌড়ে ঘরে এলেন। তন্নি মেঝেতে বসেছে। শিলা এক মুহূর্তের জন্য বোকা হয়ে গেছে। নূরজাহান বেগম পাশে বসতেই তন্নি জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করতাম না, করতাম না। কেন, কি হয়েছে? ওরে বলো, কথা ক, হয়েছে কি? তন্নি আর একটু জোরে কাঁদল। দাদি গো, এত বুইরা, এ তো বুইরা বেটা গো। আমি অত বুইরা বেটার কাছে বিয়া করুম না। আসমা বেগম নিজেও দৌড়ে এলেন। মেয়েটাকে নিয়ে উনি কিছুতেই পারেন না। এই তো দুপুরে সুন্দর মতো গোসল করলো, মুখে ক্রিম মাখলো, লজ্জা পেল। এখন আবার কি হয়েছে? তিনি হতাশ শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন। কি হয়েছে? নূরজাহান বেগম বললেন, জামাইয়ের নাকি বয়স বেশি। তন্নির কান্নার শব্দ আরও বেড়ে গেল। এত বড় পুরুষ যদি আমাকে জড়িয়ে ধরে তাহলে তো আমি ভর্তা হয়ে যাব। নূরজাহান বেগম কানের কাছে ফিসফিস করে বললেন, ভর্তা হইলেই তো মজা। সরো তুমি। নূরজাহানকে সরিয়ে দিয়ে তন্নি আবার কাঁদতে লাগলো। বিয়ে সে করবে না। তাদের স্কুলের তার বয়সী ছেলেটা কি সুন্দর কথা বলে। তন্নির একটুও ভয় লাগে না। 28 বছরের পুরুষ সম্পর্কে তার ধারণা আছে, তার বিশ্বাস। এসব পুরুষদের সাথে কথা বলার আগে শরীর কাঁপে। আবার একটা ধমক দিলেই তন্নি শেষ। আয় হায়, তন্নির কপালে কেন এত দুঃখ? সে কাঁদতেই থাকলো। মা চলে গেলেন। একটু পর ঠিক কান্না থেমে যাবে, উনি জানেন। আরও কিছুক্ষণ গুনগুন করে কেঁদে তন্নি শান্ত হলো। চোখ ফুলে গেছে। শিলা বোকার মতো তখন থেকে বিছানায় বসে আছে। তার কপালে আজকে দুঃখ আছে। নূরজাহান সাংঘাতিক মহিলা, সারা পাড়া টই টই করে, এখানের ওখানের খবর রাখে। বয়সটা শিলা জানিয়েছে, জানলে ওর আব্বা আম্মার কাছে গিয়ে 1000টা কান পড়া দেবে। বুড়ো হয়েছে তো কি হয়েছে, দিনে দিনে কুটনামি কমে না। আর শুধু আজকেই না, শিলা গতকালও একটা কাণ্ড করেছে। সে বলেছিল সুন্দরী মেয়েদের জামাই হয় কালো। তারপর তন্নি সারাদিন বাইরের লাকড়ির ঘরের চাঙ্গে উঠে বসেছিল। মরে গেলেও কালো ছেলে সে বিয়ে করবে না। সারাদিন কিছু খায়নি। তারপর মইনুল ইসলাম এসে বললেন ছেলে সুন্দর, উনি নিজে দেখেছেন। সে কথা শোনার পর রাতে সেখান থেকে নেমেছে তন্নি। শিলার ভয় আরও বাড়ল। নূরজাহান বেগম নাতির মাথায় হাত চালালেন, বললেন, ছোট ছেলেরা সোহাগ করতে জানে না, বয়স একটু বেশি হইলে সোহাগ পাবি। তন্নি ফুপিয়ে উঠে জিজ্ঞেস করলো, সোহাগ দিয়ে কি করব? ওরে পাগল মাইয়া, মানুষ তো জামাইয়ের সোহাগেই খুশি। পাগল সেলিম, যা এবার কলপারে যা, একটু মুখটা ধুয়ে আয়। কাঁদলে চোখ মুখ সুন্দর হয় রে। তোর গালগুলা লাল হয়েছে।
তন্নি ফোলা চোখ মুখ নিয়ে বাইরে কলপারে এলো। শিলার মন চাইছে এই মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে। পৃথিবীর বুকে একটা জাদু এই মুহূর্তে হলে মন্দ হয় না, কিন্তু সেটা সম্ভব না এখন। বিছানায় তুলে রাখা পাগুলো সে আরেকটু গুটিয়ে নিল। নূরজাহান উঠে এগিয়ে এলেন। শিলা আগে ভাগেই বলে ফেলল, তোমার নাতি কাঁদবে জানলে বলতাম না, সত্যি। নূরজাহান বেগম চোখ শুরু করে জিজ্ঞেস করলেন। তন্নি কাউরে পছন্দ করে? শিলা বলল, আমাদের ক্লাসে রবিউলের সাথে ওর খুব মিল ছিল। এই পোলায় এখন কই? পরীক্ষা দিয়ে ঢাকা চলে গেছে, গার্মেন্টসে ঢুকেছে। তোর কপালে দুঃখ আছে। নূরজাহান বেগম আর কিছু বললেন না, মাথা নাড়িয়ে বের হয়ে গেলেন। শিলা হাঁপ ছেড়ে বাঁচল। দমটা লটকে গলায় এসে পড়েছিল। সে এখান থেকে যাবে না। তন্নির মা তার মাকে বলে দিয়েছে তন্নির সাথে থাকতে, কিন্তু বুড়ি যে হুমকি দিয়েছে। তন্নি একটা শাড়ি পরেছে, গোলাপি তাঁতের শাড়ি, মাথার মাঝ বরাবর একটা লম্বা সিঁথি, পেছনে চুল খোপা করা, মুখে বেশি সাজ নেই, একটু ফেয়ার অ্যান্ড লাভলি আর চোখে একটু কাজল, ঠোঁটে সামান্য গোলাপি লিপস্টিক। নূরজাহান কানের পেছনে কালি লাগিয়ে দিলেন। এত সুন্দর মেয়েটা, প্রতিদিন সম্বন্ধ আসে এখান ওখান থেকে। এবারে বিয়েটা হয়েই যাবে। ফোলা ফোলা গালগুলো রোদে পড়লে লাল টকটকে হয়ে যায়। তন্নি এখন বসে আছে একদম চুপচাপ। মেয়েটা কথা ছাড়া থাকতে পারে না একদণ্ড। আজকে পেট ফুলে যাচ্ছে। সে উদাস চোখে দিঘির জলে তাকিয়ে রইল। বিয়ে হয়ে গেলে পুকুরটার কথা খুব মনে পড়বে। শুনেছে জামাইয়ের বাড়িতে পুকুর নেই। হালকা পাতলা শহরের মতো। তন্নির ভাষ্যমতে কিশোরগঞ্জ শহরই। বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। নূরজাহান বেগম বের হয়ে গেলেন। তন্নির হাঁসফাঁস লাগছে, গরম লাগছে হুট করে। পাশে শিলা বসে আছে। সে কোনো কথা বলবে না, আবার কি না কি হয়। পাত্রের বাড়ি থেকে 5 জন এসেছে। পাত্র, পাত্রের মা, বাবা, মামা আর একটা বোন। আসমা বেগম তাড়াতাড়ি পায়ে ঘরে ঢুকলেন। পাত্রের বাড়ির সবাই আগে মেয়ে দেখবে, খাওয়া দাওয়া তারপর। তিনি মেয়েকে হাড়ে হাড়ে চেনেন। উনি কাছে এসে খুব বুঝিয়ে শুনিয়ে বললেন, আম্মা, ওখানে গিয়ে কোনো কথা বলিস না, বেশি কথা বললে ছেলে তোকে পছন্দ করবে না। তন্নি আশ্বাস দিল। আমাকে বিশ্বাস করতে পারো। শিলা বিড়বিড় করে বলল, ভূতের মুখে রাম নাম। বসার ঘরের সোফায় অতিথি বসেছে। আসমার এক ভাই এসেছে এখানে। মইনুল ইসলামের ভাই নেই। তাছাড়াও এলাকার 2 জন মুরব্বী। দরজার আড়ালে আসমা দাঁড়িয়েছেন। উনি ভেতর যেতে পারবেন না। নূরজাহান বেগম একটা বড় করে ঘোমটা দিলেন তন্নির মাথায়। সেটা বুক পর্যন্ত এসে থেমেছে। কিছু দেখা যায় না। উনি বললেন, কারো চোখে মুখে তাকাবি না, নিচের দিকে চোখ রাখবি। তন্নি আজকে রোবটের মতো সব কথা মেনে নিচ্ছে। পৃথিবীর বুকে আজকে জ্যোৎস্নার মতো আশ্চর্য নেমেছে। আর এই আশ্চর্য কতক্ষণ থাকবে তা বলা মুশকিল। সে বলল, আচ্ছা। এদিকে তার শরীর কাঁপছে থরথরিয়ে। ওকে এনে বসানো হলো একটা চেয়ারে। পাশে নূরজাহান বেগম দাঁড়িয়েছেন কাঁধে হাত রেখে। তন্নি কিছু দেখতে পারছে না। মোটা শাড়ি, কিন্তু নিচ দিয়ে সব দেখা যায়। সে দেখল তার বরাবর সামনে 2টি পা, কালো বুট পরা 2টি পা, আবার কালো প্যান্ট পরেছে। তন্নির বুক কাঁপছে। মোটা ধান গাছের মাথায় বাতাস লাগলে গাছটা যেমন দোলে, ঠিক সেভাবে ওর পা কাঁপছে। নূরজাহান ঘোমটা তুললেন। মেয়েটা নিচে তাকিয়ে, তারপর ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখা হলো। তন্নি স্পষ্ট টের পাচ্ছে সামনের পুরুষটা ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা হাত থুতনিতে রেখে আঙ্গুল বুলাচ্ছে থুতনিতে, ভীষণ দাম্ভিকতার সহিত। তারপর আবারও ঘোমটা টেনে দেওয়া হলো। ওর পাশে একটা মহিলা বসেছেন। তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? কত শুদ্ধ ভাষা, ভাব রে। তন্নি জবাব দেয় না। সে ভীষণ বাধ্য মেয়ে। মায়ের কথা অমান্য করার প্রশ্নই আসে না। উনি আরেকবার জিজ্ঞেস করলেন। আসমা বেগম মুখে আঁচল চেপে দাঁড়িয়ে। পাত্রের মামা অতিষ্ঠ হয়ে বললেন, মেয়ে বোবা নাকি? তন্নির মামা উত্তর দিলেন, বোবা হলে কান কেটে ফেলে দেব। উপস্থিত সবাই হেসে ফেলল, শুধু একজন ছাড়া, 28 বছর বয়সী যুবকটা বাদে। পাত্রের মা আবারও বললেন, কথা বলছো না কেন? নূরজাহান বেগম কাঁধে চিমটি দিলেন, হাসি মুখে বললেন, বলো দাদু। তন্নি রাগ ঢাক রাখল না, বলে বসল, আমার আম্মা না করেছে কথা বলার জন্য।
আসমা বেগম ঠাস করে কপাল চাপড়ে দেয়ালে মাথা ঠুকে দিলেন। নূরজাহান কাঁধে আরেকটা চিমটি কাটলেন। ছেলেটা এদিকে তাকিয়ে সরাসরি চিমটি দেওয়া হাতটাও দেখল সে। তারপর নূরজাহানের মুখে তাকালো চোখ তুলে। বুড়ি থতমত খেলো, হাত সরিয়ে নিল। বিয়ে তো এখনো হয়নি, এই ছেলে এভাবে তাকায় কেন? বাকিরা আরেকটু হেসে শান্ত হলো। পাত্রের মামা বললেন, বোবা কিন্তু বোবা না। আরেকজন বললেন, একটু দাঁড়াও মা, চুলগুলো দেখি। নূরজাহান বেগম ওকে দাঁড় করালো। তারপর ঘোমটায় হাত রাখলো। তন্নির ভালো লাগছে না, চুলগুলো বহু কষ্টে বেঁধেছে সে, এখন আবার খুলবে। সমস্ত আয়োজন শেষ। ঘোমটাটা কপাল পর্যন্ত উঠে গেল। তার মধ্যে একটা হাড় হিম করা শীতল গম্ভীর কণ্ঠ এসে ওর কর্ণকুহরে লাগলো। চুল দেখতে হবে না, আমার বউয়ের চুল আমি ব্যতীত অন্য কেউ দেখুক সেটা আমি চাইছি না। তন্নির সারা শরীর বেয়ে স্রোত বয়ে গেল। সে দুহাত খামচে ধরল শাড়িটা। পুরুষের গলা এত ভয়ানক কেন? কি আছে তন্নির কপালে? তারপর আর কেউ কোনো কথা বলল না, বলেও অবশ্য লাভ হবে না। তারা একে অন্যের মুখ দেখে চুপ হয়ে গেলেন। একমাত্র ছেলে হওয়াতে মা বাবাও দ্বিমত করলেন না। ছেলে এক নম্বরের ঘাড় তারা জেদি একরোখা, ঘাড়ের উপরের একটা রগ তার সবসময় বাঁকা থাকে। কথা তো শোনেই না জীবনে, ঘরে ছেলের কথাই শেষ কথা। বিয়ের জন্য মা মাথা খেয়ে ফেলেছেন বহুদিন ধরে, রাজি হচ্ছিল না। যদিও শেষমেশ রাজি হয়েছে, কিন্তু মেয়ে দেখতে যাবে না। কত কসরত করে তাকে এখানে আনা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তন্নিকে আবারও বসানো হলো। তন্নি ঘোমটার নিচে শ্বাস ফেললো বড় করে। নাকের শ্বাসের তোপে ঘোমটার কাপড় নড়ে উঠল। ছেলের মামা সেটা সূক্ষ্ম চোখে পরখ করলেন। মেয়ে কিছুটা বোকা তা তিনি আবিষ্কার করে ফেলেছেন। বলা বাহুল্য, ভদ্রলোক একসময় বেশ মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি বললেন, আরবি কিছু পারো? নূরজাহান বেগম জবাব দিলেন, পারে আমার নাতনি, সব পারে। পাত্রই হিসেবে বসে থাকা রোবট ছেলেটা ফের নূরজাহান বেগমের দিকে তাকালো। আগের মতোই খোড়খার তীক্ষ্ণ দৃষ্টি। নূরজাহান বেগম পুনরায় থতমত খেলেন। ঠোঁটের ভেতরের দাঁতগুলো কিরমির করলেন। দুধের বয়সী ছেলে ওনার দিকে তাকাচ্ছে কেন এভাবে? বিয়ে তো এখনই হয়নি, ছেলে কি করবে? উনি দুশ্চিন্তায় পড়েছেন। রোজিনা বেগম পুনরায় মুখ খোলার আগেই ছেলেটা বলল, আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। এপাশে শিলা চমকে তাকালো। কোথাকার কোন ছেলেকে নিয়ে এসেছে কে জানে? ছেলে মেয়ে আবার আলাদা কথা বলে কিভাবে? তাদের গায়ে এসব কখনো হয় না, আদব কায়দা নেই নাকি? এটা আবার কোন পৃথিবীর নিয়ম? ওদের সবার কাছে কথাটা জমিনে দাঁড়িয়ে থেকে আকাশ ধরতে চাওয়ার মতো ঠেকলো। নূরজাহান বেগম ত্যক্ত হয়ে বললেন, কিসের কথাবার্তা? আমাদের এখানে কথাবার্তা হয় না। আমাদের এখানে হয়। তন্নি কাঁধের উপর রাখা দাদির হাতটা খামচে ধরল। নূরজাহান বেগম ঝুঁকে এলেন। তারপর আবারও তন্নির ভয় দেখে বললেন, আমার নাতনির কোনো সমস্যা নেই। সমস্যা থাকলেও সমস্যা নেই, আমার কাছে সমস্যার কোনো সমাধান নেই। এই ছেলের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। নূরজাহান বেগম বুঝতে পেরেছেন এতটুকু। তন্নি তখন কাঁপছে, পাগুলো থরথর করছে। সে ফিসফিস করে আওড়ালো, তোমাদের আগেই বলেছিলাম ও দাদি, এই ছেলের কাছে আমি বিয়ে বসবো না। মা গো মা, কেমনে কথা কয়। নূরজাহান বেগম আশ্বাস দিলেন, হ্যাঁ, ডরাইস না, আমিও তোর সাথেই যাবো। তন্নি আর কথা বলল না, তার গলাটা কাঁপছে। একা একা কি বলবে? ওদেরকে পাঠানো হলো তন্নির ঘরে। নূরজাহানের সাথে তন্নি হাঁটছে, পিছু পিছু পাত্র ছেলেটা। ঘরে গিয়ে দাঁড়ানোর পর ছেলেটা বলল, আপনি যাবেন না? নূরজাহান বেগম গো ধরলেন। এতক্ষণের জেদ বের করে বললেন, আমি গেলে আমার নাতি ভয় পাইব। বিয়ের পরেও রাতে নাতির সাথে থাকবেন? কি লাগাম ছাড়া মুখ! বাবা গো বাবা! তিনি ফুঁসে উঠলেন এক প্রকার। ও বলা, তোমারে তখন থেকেই দেখতেছি খালি, এত ভাব কিসের? একটু বাইরে গেলে খুশি হতাম। নূরজাহান বেগম আরেকবার পরাজিত হয়ে চোখ রাঙালেন। ছেলেটা ভয় পেল না মোটেই। বুড়ি ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে, এতটাই আশ্চর্য যে ওনার এখন ছেলেটার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। তিনি তন্নির কানে কানে বললেন, আমি দরজার পিছনেই আছি, ভয় পাস না সেরি, সাহস রাখ, নাইলে জামাইটামাই দিতে পারবি না। তন্নি থুড়ি ভয় পায়। তার একটু অস্বাভাবিক লাগছে, অস্বস্তি হচ্ছে, কিন্তু অস্বস্তি কী জিনিস সেটাই সে জানে না এখনো। তার উল্টাপাল্টা লাগছে আর কি সবটা।
আর না হলে কিচ্ছু না, ছেলেটা বয়সে একটু বড় বলে। নয়তো ওর সমবয়সী থাকলে এতক্ষণে সে নিজেই আলাপ জুড়ে দিত। মুখ বন্ধ করে থাকা যায়, এর থেকে কষ্টের কাজ পৃথিবীতে আছে। ছেলেটা বিছানায় বসলো তন্নি নিজেও। ঘোমটার কারণে তার মুখ দেখা যাচ্ছে না, এটা একটা বিরাট সুবিধা ওর জন্য। বেশ মজার খেলা তো, মুখ দেখছে না যেহেতু, তাই সে ঘোমটার নিচে সব করতে পারবে। তন্নি একটু হেসে নিল দাঁত বের করে, তারপর মুখ ভেঙচি কাটলো। কী আনন্দ! ঘোমটা দিয়ে বসে থাকলে এত মজা ও তো জানতোই না। তন্নি হাতটাও ঘোমটার নিচে নিল, তার মধ্যে তার পাশে বসে থাকা লোকটা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তন্নি ভয় কেঁপে উঠল, রোবটের মতো গলার স্বর, কি গমগমে। সে নড়ে চড়ে সোজা হয়ে বসে বলল, তন্নি আফরোজা। তারপরের বাক্যটা এলো আদেশ সমেত। ঘুমটা সরাও। তন্নি অবশ্য এক বাক্যে ঘুমটা সরিয়ে দিল। এক ঝটকায় সেটা সরে গিয়ে সম্পূর্ণ মাথা দৃশ্যমান হলো। কাজলে আবৃত দুটো চোখ সরাসরি আছড়ে পড়ল সামনে বসে থাকা অতি সুদর্শন পুরুষটার দিকে। ইন করা স্কাই ব্লু রঙের শার্ট, গোটানো তার হাতা, কালো লোমে আবৃত হাত, বা হাতে একটা রোলেক্সের ঘড়ি। বসার কি দারুণ ভঙ্গিমা। প্রথমবারের মতো দুজনের চোখাচোখি হলো একই সাথে। তারপর হুট করে জানালা বেয়ে বাতাস আসা শুরু হলো। আর তন্নি জগৎ এলোমেলো হয়ে এলো, বক্ষ স্পন্দনে আন্দোলন শুরু হলো। শরীর ঘেমে উঠল অজানা সুখে। ব্যাটা তো দেখি জব্বর সুন্দর। মইনুল ইসলাম ঠিক বলেছেন, তন্নির পছন্দ হয়েছে। সে হাঁ করে কতক্ষণ চেয়ে থাকলো। ছেলেটা গলার শব্দ করলো, তন্নির ধ্যান ভাঙল। সে মুখ ঘুরিয়ে নিল, জানালার দিকে উকি দিয়ে দিঘির জলে তাকালো। খুশিতে নিজের ঠোঁট কামড়ে ধরল। নাচতে মন চাইছে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না। তন্নি খেয়াল করেছে লোকটার কপালে হাজারখানেক ভাঁজ। খুবই বিরক্ত সে, তাই শান্তই থাকলো, কিছু বলল না। আবারও ছেলেটাই বলল, আমি ত্রিনয় সিদ্দিকী। ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট মি? তন্নি ইংরেজি বোঝে, কিন্তু এটা বুঝতে পারল না বিদেশি ব্যাটা এত ভালো ইংরেজিও জানে। সে বিড়বিড় করলো, ত্রিনয়, সুন্দর নামটা, ওর নামের সাথে মিলেছে। তন্নি আস্তে করে বলল, আমি অত ইংরেজি পারি না, মুখে বললে বুঝতে পারি না, পড়লে ধরতে পারি। ত্রিনয় শুনল কিন্তু জবাব দিল না, উল্টো জিজ্ঞেস করলো, তুমি কেঁদেছিলে? তন্নি আর মাথায় ঘোমটা টানল না, চিবুক নামিয়ে বলল, হ্যাঁ একটু। নূরজাহান বেগম এপাশে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কখন কি বলে বসে কে জানে, ওনার কলিজাটা ধুকপুক করছে। ত্রিনয় পুনরায় জিজ্ঞেস করলো, কেন? পাত্রের বয়স শুনে বয়সের এত পার্থক্য বলে। ত্রিনয় বোকার মতো বলল, বয়স? আমি বুড়ো? তা নয়তো কি। ত্রিনয় রাগে দাঁতে দাঁত চাপলো, উচ্চারণ করলো কর্কশ কণ্ঠে। স্টুপিড। তন্নি শুনে উত্তর দিল না। এত তর্ক এখনই করা যাবে না, সময় হোক। ছেলেটা উঠে দাঁড়ালো, পকেটে হাত গুছিয়ে আরও কতক্ষণ তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তন্নি তখন বেশ বিরক্ত। সে মনে মনে পণ করলো বিয়ের পর একটা বেলুন কিনবে, সেটা দিয়ে বেলে বেলে গুটানো কপাল সোজা করে দেবে, একটু সুন্দর। আর তন্নির পছন্দ হয়ে গেছে বলে, নয়তো বিয়েটা সে নিজেই ক্যান্সেল করে দিত। প্রথমজন বলেই তন্নি মেনে নিল। অবশ্য ছেলেটা ভালো আছে, কি সুন্দর আলাদা দেখা করার কথা বলল, নইলে তন্নি একেবারে বিয়ে ছাড়া মুখটা দেখতেও পারতো না। এখন থেকে বিয়ের আগ পর্যন্ত সে সারা পাড়া রটিয়ে বেড়াবে। তার জামাই সুন্দর, ভীষণ সুন্দর, মাথায় কালো ঘন অনেকগুলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা খাড়া নাক, কি ভীষণ কঠিন চিবুক। কপালের ভাঁজটা জনাবের সৌন্দর্য আরও বাড়িয়েছে। সে আরও একবার খুশি হলো। চেহারায় একটা তিলও আছে। তন্নি আর কথা খুঁজে পেল না। লোকটার চেহারাটা আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মন চাইছে, কিন্তু ব্যাটা যেভাবে তাকিয়ে আছে তাতে তন্নি এমনিতেই মরে যাচ্ছে লজ্জায়। দেখবে কিভাবে? সে কথা খুঁজে না পেয়ে বলল, লোকে বলে আমি নাকি একটু পাগল। ত্রিনয় আরও কতক্ষণ তাকিয়ে থেকে তারপর ধীরে সুস্থে জবাব দিল, ঠিক করে নেব। ওর পছন্দ হয়েছে, তার মানে বিয়ে এখানে কনফার্ম।
ত্রিনয় আর দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে না। সে এক পা পিছিয়ে গিয়ে মুখ ঘুরায়। সঙ্গে সঙ্গে তন্নি এদিকে তাকালো। মুখটা না দেখুক, পিঠটা তো দেখতে পারবে। লোকটার দেহ কি বিশাল, বাপরে! দরজার একটা কপাট বন্ধ, সেখানে কান পেতে দাঁড়িয়ে আছে নূরজাহান। ত্রিনয় বুঝতে পারে বেশ, তাই সে আস্তে করেই এগোয়। পায়ের জুতোয় শব্দ হয় না। তারপর এগিয়ে গিয়ে ধপ করে দরজাটা মেলে দিতেই নূরজাহান বেগম চেঁচিয়ে উঠলেন, ও মা গো! তন্নি নিজেও চমকে উঠল। সে নিচে তাকালো, মেঝেতে পড়ে থাকা নূরজাহান বেগমকে দেখতে। নিশ্চয়ই হাড় ভেঙেছে, অথচ মেঝেতে কেউ নেই। তন্নি আরেকটু উপরে চোখ তুলল। উনি পড়ার আগে খপ করে ধরেছে ত্রিনয়। বুড়ি বেশ ভারী, ফলে ত্রিনয়ের সাদা চামড়া ভেদ করে নীল রগ ফুলে উঠেছে। তন্নি আশ্চর্য হলো, এরা স্বামী স্ত্রী নাকি? কি রোমান্টিক হিন্দি সিনেমার দৃশ্য! ওরে বাপরে! তারপর বিড়বিড় করে বলল, কি শক্তি গো বাবা! নূরজাহান বেগম নিজেও পড়ে গেছেন ভেবেছেন। উনি পিটপিট করে চোখ মেললেন, কিছু একটা খামচে ধরেছেন। ত্রিনয়ের হাত ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে। নূরজাহান বেগমের কাছে স্বামী সন্তান বাদে সবাই পরপুরুষ। তিনি নাক সিটকায় তুললেন, দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠলেন, তুরসা তুরসা! ভাঙ্গের নাতি সারা মারে, মাইয়া দেখলেই সুইতে মন চায়। ত্রিনয় তন্নি হতভম্ব হলো। বুড়ি সোজা হয়ে দাঁড়িয়েছে। তন্নি মুখ ভেঙচি কেটে বলল, কি মাইয়া গো! হ্যাঁ, যুবতী বুড়া বয়সে যৌবন উঠলে উঠছে। ত্রিনয় সেটা শোনেনি। সে নিজের হাতটা দেখল, রক্তের আভাস বের হয়েছে। তারপর ঘাড় ঘুরিয়ে নূরজাহান বেগমের দিকে তাকালো, বিদ্রূপের সহিত বলল, তোমার শরীরে কিছু আছে নাকি? আমার শরীরের একটা পশমও দাঁড় হলো না, নিজেকে যুবতী ভাবো। বুড়ি ফুঁসে উঠলেন, তুই আমারে তুমি কস কোন সাহসে? সম্মান দিয়া কথা কবি। আমি টাকা দেই, তুমি একটু সম্মান কিনে আনো। হে বাঙ্গের পোলা, আমারে টাকার করম দেখাস? তন্নি দ্রুত পায়ে এগিয়ে এসে মুখটা চেপে ধরল। তুমি আমার বিয়েটা আর হতে দেবে না। ত্রিনয় বক্র হাসে। নূরজাহান বেগমের মুখ বরাবর ঝুঁকে আসে। মাননীয় বুড়ি, একবার বিয়েটা হোক, প্রথম বাসর তোমার সাথেই করতে হবে দেখছি। নূরজাহান বেগম হাই হাই করে উঠলেন, ও মায়া মায়া গো, কি বেশরম পোলা গো! এই বিয়া হইব না গো, নীলজ্জ রে নীলজ্জ। তারপর তিনি চলে গেলেন। ত্রিনয় মাথা ঘুরিয়ে তন্নিকে দেখল, রূপসী আছে, কিন্তু মাথার তার ছেঁড়া। এ কোন পাগলখানা এসে পড়ল সে? দেখা সাক্ষাৎ হওয়ার পর তন্নিকে পাত্রপক্ষ 1001 টাকা দিয়ে গেছে। মহিলারা আলোচনা করেছেন, মেয়ে পছন্দ হয়েছে। তন্নির বাবা মইনুল ইসলামের কিশোরগঞ্জে কয়েকটা কাপড় ফার্মেসির দোকান আছে। ছেলেকে তিনি সেখানেই দেখেছিলেন, বেশ ভদ্রসভ্য দেখতে। ওনাদের পছন্দ হয়েছে বলেই দেখতে আসার তারিখ হয়েছিল। এখন তো আরও পরিষ্কার, ছেলে পক্ষেরও মেয়ে পছন্দ হয়েছে। শোনা গেল ছেলের পছন্দও হয়েছে বেশি, তাই মা বাবার আপত্তি নেই। তন্নির এক ফুপো থাকেন সেখানে, উনিও খোঁজ নিয়েছেন। ভালোই বেশ, দোতলা বাড়ি। ছেলেরা 3 চাচা, সবাই আলাদা আলাদা বাড়ি করেছে। ত্রিনয়ের বাবার বড়সড় ধানের কারবার। ছোট দুটো বোন, একটা এবারে ইন্টারে আর একটা পড়ছে ক্লাস 7-এ। বছর দেড়েক হলো ত্রিনয় কলেজের টিচার হিসেবে যোগ দিয়েছে। বাবার ব্যবসাতেও হাত আছে তার। ফ্যামিলি সম্ভ্রান্ত, ভালো। এবারে এখান থেকে লোক যাওয়ার পর পাকা কথা হবে। বিয়ের তারিখ, দেনমোহর সব তন্নি শোনার পর থেকেই আকাশে উড়ছে। শিলাদের বাড়ি থেকে ধরে আরও যত বান্ধবী তার ছিল, সবাইকে বলে বেড়াচ্ছে তার জামাই শিক্ষক, দেখতে হ্যান্ডসাম। ওর পাগলামি দেখে নূরজাহান বেগম অতিষ্ঠ হয়ে উঠেছেন। তিনি শুধু বলছেন, বেটা মাস্টার উল্টা পুল্টা কাজ করলেই মাইরা রাখবে না, তোকে সাবধানে থাকবি। তোর কাছ থেকে আমারে কয়েকটা টাকা দে তো। তন্নি মুখ ভেঙচি কেটেছে। এগুলো আমার বরের টাকা, টয়লেটের মলমূত্র চেনো? এগুলো এনে হাতে ধরিয়ে দিব। তুই যদি গুহাত দিয়া ধরতে পারিস তাহলে আমি নিলে কি সমস্যা? নূরজাহান বেগম সাথে তন্নির ঝগড়া আদতে কখনো শেষ হয় না।
নাতি দাদি সারাক্ষণ সতীনের মতো লেগেই থাকে। নূরজাহানের জন্যই বেশ বড়সড় কষ্ট অপেক্ষা করছে। নাতিকে ছাড়া উনি কিভাবে থাকবেন? এখান থেকে ওখানে যাওয়ার তারিখ ঠিক হয়েছে, খুব দ্রুতই তন্নি বিবাহিত হয়ে যাবে, তারপর জামাই নিয়ে বেড়াতে আসবে। তার কতদিনের শখ জামাইকে গায়ের সবগুলো ফসলের মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, যেগুলো তন্নির মন প্রাণ মুগ্ধতায় লেপ্টে দেয়, যেগুলো দেখে তন্নি সারা দিন কাটিয়ে দিতে পারে। একদিন হুট করে পাত্রের বাড়ি থেকে কল এলো। মইনুল ইসলাম বেশ সচেতন লোক, গ্রামের মোড়ে মোড়ে ওনার সম্মান, চিন্তাভাবনা বেশ উন্নত ওনার। তন্নি ওনার মেয়ে, আর ঘরের মেয়ে হলো লক্ষ্মী, সম্মানিত নারী। বাজারের কিংবা হাটের গরু নয় যে উনি খদ্দের ডেকে ডেকে মেয়েকে দেখাবেন। পাত্রের সব কিছু পছন্দ হয়েছিল বলেই তিনি দেখতে আসায় রাজি হয়েছিলেন। এক জায়গায় মেয়েকে দেখবে এবং সেখানেই বিয়ে হবে, ঘরের রাজকন্যা, হাতের পুতুল না। এতে ওনার মেয়ের সম্মান ক্ষুণ্ণ হবে। হঠাৎ তাই কলটা দেখে তিনি বিচলিত হলেন। গম্ভীর মুখটা চিন্তায় ফ্যাকাশে হয়ে এলো। তিনি কল কানে তুলে সালাম টানলেন বড় গলায়। আসসালামু আলাইকুম। ত্রিনয়ের বাবা নিয়াজ মোরশেদ সিদ্দিকী। তিনি সালামের জবাব নিয়ে বেশ ফুর্ত কণ্ঠে বললেন, আপনি বিয়াই এখনো আসার দিন তারিখ বললেন না। আমি তো বিপদে পড়লাম। ছেলের পছন্দ হয়েছে। আমার ছেলেটা একটু একরোখা, একবার মেয়ে দেখতে গেছে, সেখানেই বিয়ে করবে। ঘোরাঘুরি ওর পছন্দ না। আপনারা আসার একটা তারিখ বলুন। মইনুল বড় করে শ্বাস ছাড়লেন। এতক্ষণ ওনার দমটা আটকে ছিল গলাতে। দুই পাশে ওনার দুইজন দাঁড়িয়েছে, আসমা বেগম আর নূরজাহান বেগম। মইনুল ইসলাম হেসে উত্তর দিলেন, আমার সামনের মাসের 1 তারিখে আসি, আর তো 3 দিন। নিজাম মোরশেদ মেনে নিলেন। আচ্ছা আচ্ছা। নূরজাহান বেগম ফোনের সাথে কান লাগিয়ে রেখেছেন, অভ্যাসবশত। কুটনামি করতে হবে না। তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন, পোলা কই জিগা? মইনুল ইসলাম ভ্রুকুচকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, ত্রিনয় বাবা কোথায়? এইখানেই কথা বলবেন? বলতে বলতে তিনি ফোনটা ত্রিনয়ের হাতে দিলেন। নূরজাহান বেগম খপ করে এদিকের ফোনটা টেনে নিলেন, কানে নিয়ে বললেন, আসসালামু আলাইকুম বাবা। কথাটা অর্ধ সমাপ্ত রইল। ওপাশের কাট কণ্ঠটা জানালো, আমি ত্রিনয়। ও মাঙ্গের নাতি তুমি? ভালো আছো? ভালো না থাকলে ঔষধ নিয়ে আসবে? নূরজাহান ফুঁসে উঠলেন। সব সময় তেরা কথা কস কেন বাপ? তোর কাছে তো নাতি দিমু না। ট্রেনায় বলল, তুমি আছো না, সংসারের অভিজ্ঞতা আছে, আমার চলবে। নূরজাহান বেগম পান খাওয়া লাল দাঁত বের করে হাসলেন, টিপ্পনি কাটলেন। সব কিছু চলবো না, আমি পুরান। ত্রিনয় আর সামলাতে পারল না, সে হুট করে কেসে উঠল। বুড়ো লোকদের সাথে কথা বলার সবথেকে বড় ঝামেলা হলো এরা উল্টাপাল্টা ইঙ্গিতে কথা বেশি বলে। 10টা কথা বললে সেখানে 8টাই হবে ভেতরের গল্প, গোপন গল্প। সে নিজের হতভম্ব ভাব প্রকাশ করলো না, জিজ্ঞেস করলো, তোমার নাতি কোথায়? আমার কোলে, বিয়ের পরে তো তুই নিবি। ত্রিনয় সাথে সাথে উত্তর দিল, রাখছি, অজু করতে হবে আমার। নূরজাহান বেগম ফোনটা কান থেকে সরিয়ে বোকার মতো চেয়ে রইলেন। আঙ্গুলের সমান ছেলে ওনার সাথে কথা বলতে চাইছেন না, এত বড় অপমান উনি সইবে না। আরেকবার এলে রজুদের বাড়ির লাল গাভীর গোবর দিয়ে শরবত খাওয়াবেন, এই ওনার প্রতিজ্ঞা। খাটটা সাক্ষী থাকলো। মাসের 3 দিন শেষ, সময় ঘনিয়ে এসেছে ওখানে যাওয়ার। এর ভেতরে আর কোনো কথাবার্তা হয়নি। আজ 1 তারিখ। এখান থেকে মোট 12 জন পাত্রের বাড়িতে গেছে পাকা কথা বলার জন্য। তন্নির সেসব নিয়ে মোটেও মাথা ব্যথা নেই। একটা মাথা, এত কিছু ভাবার সময় কোথায়? ভীষণ গরম পড়েছে। পাত্রের বাড়িতে সবার আদর আপ্যায়ন করা হলো। দোতলা বাড়িটায় মোট 12টা রুম। ত্রিনয়ের রুম উপরে, ওটা বিশাল বড়। তন্নির মামাতো ভাই খুঁটিয়ে দেখলো ঘরের মধ্যে সব কিছু আছে, কিছু দিতে হবে না। অবশ্য ত্রিনয়কে দেখে যতটুকু বোঝা গেল সে এসব নিবেও না। চোখ মুখেই ঘাড়তারা ভাব স্পষ্ট। বাড়ির ভেতরে ড্রয়িং রুমটাও বিশাল, পাশে রান্নাঘর। এক কথায় সবার পছন্দ হলো। কথাবার্তা শুরু হলো দাওয়া নেওয়া নিয়ে। মইনুল ইসলাম জিজ্ঞেস করলেন, আপনারা কিছু চাইছেন? আমার 2টো মেয়ে, আর এটা যেহেতু প্রথম, আমার কোনো আপত্তি নেই। ত্রিনয়ের বাবা কিছু বললেন না, বলবে ত্রিনয় নিজেই। সে জিজ্ঞেস করলো, চাওয়া বলতে? মানে ঘরের কোনো জিনিসপত্র? ওনার কথা শেষ হলো না, তার আগে ত্রিনয় ভীষণ দৃঢ় বাক্যগুলো আওড়ালো, আমার ঘরে সব আছে, না থাকলেও
নিজের স্ত্রীর যাবতীয় জিনিসপত্র এনে দেওয়ার সামর্থ্য আছে। আমাকে ছোট লোক প্রমাণ করবেন না। আপনার বাড়ির জিনিস আমার স্ত্রী ব্যবহার করবে, বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু। সকলে বেশ মুগ্ধ হলো, প্রশংসাও করলো। মইনুল ইসলাম এমন একটা জামাই খুঁজেছে, কথাবার্তায় রত্ন, শিক্ষিত। এখনের যুগে এমন ছেলে পাওয়া যায়। ওদের গ্রামের একটা মেয়েকেও কিছু ছাড়া তুলে দেওয়া যায়নি। অন্তত খাট, আলমারি, তোশক, ডাইনিং টেবিল এগুলো তো দিতে হয়। ত্রিনয় কিছু নেবে না, সে বিয়ের আগেই বাবা মাকে জানিয়েছে। কিছু নিয়ে বিয়ে করাতে চাইলে তোমার আব্বুকে কবর থেকে তুলে এনে করাও, আমার পক্ষে সম্ভব না। ট্রেনার ফুপুটা একটু অন্যরকম, উনি রেগে আছেন। আরে বাবা, কিছু দিলে তো মেয়েরই থাকবে, ওনারা কি নিয়ে যাবেন নাকি? দৃষ্টিকটুর মানে বোঝে ছেলেটা। তারপর কথা হলো দেনমোহরের। তন্নিকে যাবতীয় গহনা এখনই দেওয়া হবে। আপাতত এই বাড়ির জন্য সিদ্দিক পরিবারের একমাত্র বউ সে, কোনো কিছুর অভাব নেই। গহনা গাটি সব ত্রিনয়ের মা দেবেন। বউয়ের জন্য শখ করে বানিয়েছেন তিনি। দেনমোহরের টাকা 1,10,000। এটা ত্রিনয় বিয়ের দিন দেবে। ব্যাস, কথাবার্তা এখানেই শেষ। এবারে বিয়ের তারিখটাও ছেলে পছন্দ করবে। ত্রিনয় বলল, আপনার মেয়ের হাতে ফোন আছে? তন্নির মামাতো ভাই আরাফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? ত্রিনয় বেশ শান্ত স্বরে বলল, আমি কথা বলতে চাইছি, ওর মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ। বিয়ে জীবনে একবারই হয়। তন্নির হাতে ফোন নেই। ফোন তো কারোর হাতেই নেই। একটা ফোন আসমা বেগমের হাতে আর একটা মইনুল ইসলামের হাতে, তাও বাটন ফোন। স্মার্টফোনের প্রচলন এদিকটায় এখনও আসেনি। তিনি আসমা বেগমের ফোনেই কল দিলেন। ছেলে বলেছে এখানে আর কথা নেই, রিসিভ হলে বলবেন। তন্নিরে একটু দাও, ছেলে কথা বলবে। আসমা বেগম আশেপাশে তাকালেন। তন্নি ঘাট পাড়ে আসে। তিনি এগিয়ে যেতে যেতে সচেতন কণ্ঠে ফিসফিস করলেন, ছেলে সেদিনও মেয়ের সাথে আলাদা কথা বলল, আজকেও? মানুষ জানলে কি বলবে? আরে শহরের ছেলে, ওরা গ্রাম সম্পর্কে জানে। বাদ দাও, মেয়ে কোথায়? আপনার মেয়ে গাছে, দাঁড়ান। উনি ফোনটা হাতে চেপে ডাকলেন। তন্নি, কি রে তন্নি? তন্নি আম গাছের পাতা সরিয়ে উকিয়ে দিল। বলো। আসমা বেগম থমকে উঠলেন মৃদু স্বরে। ছেলে তোর সাথে কথা বলবে, নে আয়। পুকুরে সিঁড়িতে বসে কাপড় কাচছেন নূরজাহান বেগম। উনি বুড়ো হলেও বেশ শৌখিন, শরীরে শক্তিও আছে। এখনও নিজের কাপড় নিজেই ধুয়ে দেন। তন্নি তড়িঘড়ি করে নামছে। নূরজাহান রোদের কারণে চোখ কুঁচকে বললেন, ছেলে খালি মেয়ের সাথে কথা কইবার চায় কেন? ব্যাপারটা তো বুঝলাম না। আসমা বেগম শাশুড়ির সামনে কিছু বললেন না। তন্নির হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন। নূরজাহান বেগম হাতের ইশারায় পাশে বসতে বললেন। তন্নি গিয়ে সেখানে বসলো। কি ভীষণ অন্যরকম অনুভূতি, শরীরের অজানা কাঁপন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অপর পাশের কণ্ঠটা ওকে জিজ্ঞেস করলো, আফরোজা? তন্নি মৃদু স্বরে বলে, জি। তারপর ত্রিনয় আর সময় নেয় না, বলে, এখানে সবাই বিয়ের তারিখের জন্য বসে আছে, তুমি বলো একটা তারিখ যেদিন তুমি চাইছো। নূরজাহান বেগম হেসে উঠলেন। কারণটা তন্নি বুঝল না বলেই বেশ আশ্চর্য হলো। তারপর উনি ফোনটা তন্নির কান থেকে কেড়ে নিলেন, বললেন, বুঝি সব বুঝি। লুচ্চামি সাইরা দাও। ঘরের গোলায় দান থাকলে আস্তে ধীরে খাওয়া যায়, তাড়াতাড়ি খাইলে তাড়াতাড়ি শেষ। তন্নি মুখ বিকৃত করলো। কি বলছে বুড়ি? ত্রিনয় অবশ্য বুঝতে পারলো একটু। খাইস্টা বুড়ি, ওর জীবনটা তামা তামা করবে। সে বলল, আমার ধান, আমার গোলা, আমি একদিনে খাই কিংবা 10 দিনে, তোমার কি? ভালো হ, তুই খালি আমার নাতির সাথে কথা কইবার চাস কেন? তোমার নাতি আমাকে একদিনই কালো জাদু করেছে। রাতে স্বপ্নে দেখলাম। স্বপ্নে কি দেখলি? বুড়ি শুধু অন্যদিকে যাও কেন? বুড়োর কথা মনে পড়ে নাকি? আমাকে বুড়োর জায়গায় বসাচ্ছ কেন? আমি তোমার প্রতি আগ্রহী নই। নূরজাহান বেগম হাই হাই করে উঠলেন। মরা স্বামী নিয়ে এমন কথা শোনাও পাপ। ওনার লাগাম ছাড়া মুখটা আরেকটু ছুটে গেল। তোরা বেডা জাত, আজ জীবন লুচ্চা। রাখ বালের পোলাপান। তন্নি দুই হাতে নিজের কান চেপে ধরল। ছি, ওর মা নিজ্জত আর রইল না। ও খোদা, তুমি মাটি ফাঁক করো, তন্নি ঢুকে যাক। নূরজাহান বেগম ফোনটা ওকে ধরিয়ে দিয়ে চলে গেলেন। তন্নি হাঁসফাঁস করে উঠল।
আসলে ওই দাদি একটু ত্রিনয় থামিয়ে দিল। বাদ দাও, যেটা জিজ্ঞেস করেছিলাম সেটার উত্তর দাও। তন্নি জোরে জোরে কথা বলছে, পানিতে পা দিয়ে ঢেউ তুলছে। বড়রা যা বলে তাই। এই তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম, তন্নি অনেকক্ষণ ভাবলো, লোকটা এমন কেন? মেয়েদেরকে বুঝি লজ্জা পেতে নেই? এমন বিরাট ভরা গলার কণ্ঠস্বর শুনেই তো তার ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে, গালগুলো লাল হয়ে যাচ্ছে। বিয়ের পর এক ঘরে থাকবে কিভাবে? হে আল্লাহ, তুমি একটু রহম করো। তন্নির মনে জোর দাও। তার হঠাৎ মনে পড়ল কয়েকদিন বাদে ওর জন্মদিন। সে উৎফুল্ল হয়ে উঠল। মাসের 10 তারিখ আমার 17 বছর হবে জন্মদিন। সেদিন রাখলে ভালো হবে। 17 বছর হলে বিয়ে পড়াবে কিভাবে? তন্নি বুঝতে পারল, উৎফুল্ল গলাটা একটু চুপসে গেল। আরে চিন্তা নেই, জন্ম নিবন্ধনে আমার 1 বছর বাড়িয়ে দেয়া। কত মেয়ের এভাবে বিয়ে হয়। ত্রিনয় মেনে নিল, সবাইকে কথাটা জানালো। তন্নির ভালো লাগা আরও বাড়ে। কি সুন্দর ওর মতামত নিল। ইস, তারপর ওদের বিয়ের তারিখ 10 তারিখে রাখা হলো। সুন্দর একটা তারিখ, অক্টোবরের 10 তারিখ, 2010 সাল। বিয়ে ঠিক হওয়ার পর থেকে তন্নি চিন্তায় পড়েছে ভীষণ। তার আবার চিন্তা না করলে রাতে ঘুম হয় না। জীবনের অতীব প্রয়োজনীয় ঘুমখানা না হলে দুঃখে মরে যাওয়া ভালো। তাই চিন্তা করা ওর রোগ, জাতীয় রোগ। সেটা সারাদিন ভেবে ভেবে একে ওকে জিজ্ঞেস করে নির্মূল করার আগ পর্যন্ত তার মাথার তার সোজা হয় না। লোকে ওকে এমনি এমনি পাগল ডাকে না, কিছুটা তো আছে মাথার ছিট। আজকের চিন্তার কারণটা হলো নতুন সম্বোধন। তন্নির স্বভাব, সে কাউকে আপনি বলতে পারে না। প্রথম দিকেই কিংবা এক দেখাতেই সবাইকে তুমি করে ডাকা ওর ছোটবেলার অভ্যাস। তুমি ডাকটা সহজ, মার প্যাচ নেই, ঘোরানো পেঁচানো ঝামেলা নেই। ঝামেলা হলো আপনিতে। এত কঠিন ডাক জীবনে আর কিছু হয় না। তন্নির জীব কখনো তুমি ডাকে আটকায় না, কিন্তু ওই বাড়ির সবাই ওর শ্বশুরবাড়ির লোকজন, আর তাদের ছোট গ্রামের সবাই শ্বশুরবাড়ির কুকুরকেও আপনি বলে ডাকে, ননদ এবং দেবরকেও, বয়সে ছোট হওয়া সত্ত্বেও। এটা দিয়ে নাকি আলাদাভাবে সম্মান প্রদর্শন করা হয়। তন্নি অবশ্যই কাউকে অসম্মান করবে না। সে প্রথমে গেল নূরজাহান বেগমের কক্ষে। কেবল ত্রিনয়ের সাথে কথা বলা বাদে হবু নববধূর কোনো চিহ্ন পর্যন্ত তার মধ্যে দেখা যায় না। সে চেঁচিয়ে উঠল, সুন্দরী, ও সুন্দরী। নূরজাহান বেগম বিছানায় বসে পান সাজাচ্ছেন। উনি তন্নিকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠলেন নিজেও, সতীন রে, মাগে 2 দিন পর তোর বিয়া হইব, একটু তো শরম রাখ বেহাইয়া। এক দেশের কালি আরেক দেশের বুলি। নূরজাহান বেগম স্বভাব, এই একটা বিশ্রী গালি না দিলে ওনার শান্তি লাগে না। তন্নি এসে বিছানায় বসলো। একটা পান হাতে তুলে সেটা শুকিয়ে মাথা ঘুরিয়ে বিছানায় পড়ে গেল। চোখ মুখ উল্টে এলো, শুধু একটু ঘ্রাণী। নূরজাহান দেখছেন সবটা। তন্নি হাত পা ছেড়ে দিল। সতীন ডাকবা না, আমার জামাইয়ের 1 ভাগও তোমারে দিব না। পানের গন্ধে অজ্ঞান হইয়া যাও, বাসর ঘরে পান খাইবা কেমনে? তন্নি লাফিয়ে উঠে বসলো। পান খেতে হয়? যে নূরজাহান বেগম মুখের রস ফেলে দিয়ে ঠোঁট বাঁকালেন। জামাই রে বলিস। তন্নি আবারও কতক্ষণ চুপচাপ ভাবতে বসলো। তারপর মাথা নামিয়ে নিল নিচে। পান একটা মারাত্মক জিনিস। গন্ধ শুকেই তার বুকের শ্বাস থেমে যায়। খাবে কিভাবে? আচ্ছা থাক, সেসব অনেক দূরের ব্যাপার। আপাতত যেটার জন্য এসেছে সেটা সমাধান হোক। সে জিজ্ঞেস করলো, পুরি, তুমি দাদাকে কি ডাকতে? নূরজাহান বেগম সদ্য ষোড়শীর ন্যায় লজ্জা পেলেন। মাথাটা নামিয়ে মিনমিন করে বললেন, বুইরা। তন্নি রেগে গেল কথা শুনে। আরে বল, এটা কি বলে? এটা বলিনি। আপনি করে বলতে নাকি তুমি করে? ওনার লজ্জা শেষ। তিনি সব ভুলে হতভম্ব হয়ে আওড়ালো, মুখের ভাষা ঠিক কর মাগি। বিষয়টা এমন হলো, এক চোর আরেক চোরকে বলছে চুরি করিস না। অবশ্য তন্নি কখনো খারাপ ভাষা বলে না। আজকে বের হয়ে গেছে, ওটা আর ফেরত নেওয়া যাবে না। সে মনে মনে তওবা করলো, তারপর মুখ ভেঙচি কাটলো। ওরে ফেরেশতা আমার, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। শ্বশুর বাড়ির সবাইকে আপনি করে ডাকতে হয়, বলবি। আমি তোর দাদার 9 বছরের ছোট ভাইকেও আপনি ডাকতাম, ভাইজান ডাকতাম। অত ছোট ছেলেকে? তন্নির গলায় আশ্চর্যতা। নূরজাহান বেগম বললেন, হ্যাঁ, তোর দাদারেও আপনি বলেই ডাকতাম। সাথে বাড়িতে পাড়া প্রতিবেশীর এক ননদ ছিল, 6 বছর বয়স। ওই মরিচের মতো পিচ্ছিকে পর্যন্ত আফা ডাকতাম, বলতাম আপা আসেন। ধুর।
বলেই তন্নি সেখান থেকে চলে এলো। তার মাও আজীবন বাবাকে আপনি বলেই ডাকে। বাকি আছে এখন শিলা। তন্নি ডাকে মোহনা, মোহনা এসে এক বাক্যে হাজির ও আদেশ করলো, শিলাকে গিয়ে বলবি আপা ডাকে, যা। শিলা এলো আরও 25 মিনিট পর। তখন তন্নির মুড চলে গেছে, রাগ এসে পড়েছে গায়ের আনাচে কানাচে। ওরা দুজন মিলে বসলো বিশাল জাম্বুর গাছের শিখরে। বিশাল লম্বা লম্বা শিখরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আশপাশ পর্যন্ত। শিলা জিজ্ঞেস করে, ডাকলি কেন? তন্নি প্রশ্ন করলো উল্টে। তোদের তো বাগদান শেষ, তুই তোর জামাইরে কি বলে ডাকিস? বিনিময়ে শিলাও হঠাৎ লজ্জা পায়। মুখটা নামিয়ে নিতেই তন্নি খাবলে ধরল, চোখ কুচকে বলল, লজ্জা পড়ে, আগে বল আপনি না তুমি। শিলা ভেংচি কাটলো। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি করে ডাকি। শোন, আপনি ডাকে সম্মান বেশি। তাহলে কি তুমি ডাকে ভালোবাসা বেশি? আমার শিলা নিজেও উত্তর জানে না। ওরা মূলত ঠিকঠাক কথাবার্তাই জানে না। তন্নি ঠিক করলো সে ওর বরকে জিজ্ঞেস করবে, তাহলেই হবে। ওনার অনেক বয়স, নিশ্চয়ই সব জানেন। তন্নি শিলার কাঁধে মাথা রাখলো। ত্রিনয়ের কথা ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। ইস, কেমন অদ্ভুত অনুভূতি। সদ্য জন্মানো কচুরিপানার মতো তার অনুভূতি হাওয়ায় দোল খায়। তারপর বাতাসের তালে ছড়িয়ে পড়ে শরীরের আনাচে কানাচে। বেশি আলোড়ন সৃষ্টি হয় বুকটায়। হুটহাট থেমে যায় সেটা। তন্নি হাসে, আস্তে করে বলে, হবু জামাইটা খুব সুন্দর না রে শিলা? জাম্বুরা গাছের মগডালে বসে থাকা শালিকটা জানায়, হ্যাঁ, তোর চোখে তোর জামাই আজীবন সুদর্শন থাকুক, তোদের একটা সুখ দুঃখের সংসার হোক। তারপর দিঘির শান্ত জলের উপর বিশাল একটা কাঁঠাল পাতা পড়লে সেখানে ঢেউ ওঠে। সেই খেলানো ঢেউ সারা দিঘি জুড়ে ছড়িয়ে যায় তন্নির ভালো লাগার মতো। বিয়ে কথাটায় এত মাধুর্য কেন? কেন এত ভালো লাগা? কেউ সেখানে মধু মাখিয়েছে বুঝি? নাকি অপরিচিত দুটো আত্মা এক হয় বলেই এত মিষ্টতা সেখানে? বিয়ের বাকি মাত্র 10 দিন। মইনুল ইসলাম বিরাট বড় করে অনুষ্ঠান করবেন। প্রথম মেয়ে ওনার, ভীষণ শখের, অতি আদরের। বাড়ির সামনে অনেকটা জায়গা, পুকুরের পাড়েও বেশ খালি জমিন পড়ে আছে। সেখানের এক জায়গায় স্টেজ করা হবে। আসমার ইচ্ছে ওনার মেয়ের বিয়েতে ছবি তোলা হবে। মইনুল ইসলাম তাই বাজারের একজন ফটোগ্রাফারকে বলে রেখেছেন, ক্যামেরা দিয়ে ছবি তোলা হবে। তিনি এখন এখানে সেখানে দাওয়াত করছেন। গ্রামের মুরব্বীদের সাথেও তো আলোচনা আছে। বিয়েতে তনির খালাতো ভাই বোন, ফুপাতো আর মামাতো ভাই বোন নাচবে। ওরা আসবে গায়ে হলুদের আগের দিন। মার্কেটে যাওয়া দরকার, কিন্তু তন্নি আজ পর্যন্ত কিশোরগঞ্জ সেভাবে যায়নি। গিয়েছে কিন্তু মার্কেট করতে যায়নি। এখন তো আরও যেতে পারবে না। কেউ দেখে ফেললে ওনাদের বলবে নতুন বউ বাজারে এসেছে। মান সম্মান একটা ব্যাপার আছে না? আসমা কল দিয়েছেন নিজের ভাইয়ের বউদেরকে, ওরাই করুক গায়ে হলুদের মার্কেট। কিন্তু বেঁকে বসেছে তন্নি, সে যাবে। তার গায়ে হলুদের শাড়ি গহনা সে নিজ হাতে কিনবে। বিয়েটা তো তার। ত্রিনয় বলেছে সব তোমার ইচ্ছে মতোই হবে। এখানে আর কোনো কথা আছে? উঠোনে সবাই বসা। তন্নির বোন মোহনা পাথরের গুটি খেলছে। আসমা বেগম তরকারি করছেন। নূরজাহান বসে বসে কুলোর চাল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। শিলা আর তন্নি বয়ামের আচার খাচ্ছে। তার বয়ামগুলো নূরজাহান বেগমের মুখ বাঁকালেন। এমনিতেই নাচুনি বুড়ি, আরো দাও ঢোলের বাড়ি। জামাইটা বুঝছে না, নইলে তোরে মাথায় তুলতো না লো। তন্নি আচার খাওয়া রেখে ক্ষিপ্ত চোখে তাকালো। বিয়া আমার, জামাই আমার, তোমারও তো মাথা ব্যথা কেন? আমিই যাব। জীবনে দেখছস কোনো বউ নিজের গায়ে হলুদের মার্কেট নিজে করে? এই গ্রামের কেউ গেছে আজ পর্যন্ত? কেউ না যাক, আমি যাব। যেতে না দিলে বিয়ের দিন লুকিয়ে বসে থাকবো। বাকিরা নীরব শ্রোতা সেজেছে। তন্নি ভীষণ জেদি ছোট থেকে, যা বলে তাই। আসমা রেগে যাচ্ছেন। বিয়ে ঠিক হলে মেয়েরা বাড়ি থেকে বের হয় না। মেয়েটা কেন বুঝতে চাইছে না। তিনি হাতে টমেটোটা রেখে দিলেন, মুখ ঘুরিয়ে বসলেন ওর দিকে। একপাশে বসে খাতায় দেনমোহরের নাম লিখছেন মইনুল। তনি শোন, বিয়ে ঠিক হয়ে গেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে হয় না। আর তুই যে ওইখানে যাবি, জামাইয়ের বাড়ির সবার আনাগোনা কিশোরগঞ্জ জুড়ে তোকে দেখে ফেললে আম্মা। তন্নি এক বাক্যে বলল, বোরকা পরে যাব, দেখলেও চিনবে না। মইনুল ইসলাম কাজে মনোযোগ দিতে পারছেন না। তিনি অতিষ্ঠ হয়ে উঠলেন। তন্নির মা, রাখো এসব।
তুই যা মা, তোর বড় মামিকে আর শালিকে নিয়ে যা। আম্মা যাবে? নূরজাহান উত্তর দেওয়ার আগেই তন্নি ফুঁসে উঠল। তোমার মাকে নিব না, বুড়ি বজ্জাত সব লন্ডভন্ড করে দেবে। তোর সাথে যাওয়ার জন্য আমি কাঁদতাছি নাকি? যা যা, বিয়ে আমারও হয়েছিল। নূরজাহান বেগম বেশ অভিনয় জানেন, না যাক, করুক অভিনয়। তন্নি সেখান থেকে উঠে পড়ল। শিলার হাত ধরে ঘরের দিকে পা বাড়াতেই তিনি আসলে মুখ ঢেকে নিলেন, ফুপিয়ে উঠলেন। আমার কি কেউ আছে? আমার কেউ নেই। তন্নি জায়গায় থেমে গেল। ভীষণ দূরে কোথাও বিদ্যুৎ চমকানোর মতো ওর মুখটা চমকালো। কাঁদছে কেন? মইনুল ইসলাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন। কাঁদো কেন আম্মা? 50টা বছরের বেশি হয়েছে সংসার করি, তোর বাপ কোনো দিন কোনোখানে নিয়ে যায় নাই, তুইও যাস নাই। আজকে বললি একটু, আর তোর মাইয়া আমাকে দেখতেই পারে না। তন্নি এগিয়ে এলো, বুঝেছে ব্যাপারটা। মহিলার ইগো আছে। বাপ গো! সে কেটে রাখা একটা টমেটোর কুচি মুখে নিয়ে বলল, কাঁদো কেন? বললেই তো হয়, আমিও যাব। তুই কথা কইস না মাগি, একটা শয়তান পয়দা করছে আমার বউয়ে। আসমা বেগম আড়ালে ভেঙচি কাটলেন। এত খাইস্টা মানুষ হয়, তাও বয়স্ক। মইনুল ইসলাম মেয়ের দিকে তাকালেন, তারপর কাছে ডাকলেন। তন্নি গিয়ে বসলো। উনি কানের কাছে ফিসফিস করলেন, বয়স্ক মানুষ আম্মা, কোনোদিনও মার্কেটে যায়নি। তোকে কিন্তু আদর করে তন্নি। যা একটু নিয়ে। আম্মা মন খারাপ করলে তোর বিয়েতে আমি শান্তি পাবো না। তন্নির নাকের পাঠা ফুলে উঠল রাগে। কেঁদে মামলা জিতে ফেলেছে। সে উঠে দাঁড়িয়ে নূরজাহান বেগমের কাছে এলো। আচ্ছা যাব নিয়ে, যেভাবে যাওয়ার ভাগ চাইলে সেভাবে বিয়ের পর আমার জামাইয়ের ভাগ চাইবে না। নূরজাহান বেগম মুখ ঝামটা মেরে উত্তর করলেন, দুনিয়াতে তোরই একটা জামাই হবে, তোর জামাইয়ের শাহুয়ার আদর তুই খা, আমি আদর খাইছি। কি সোহাগী গো! তুমি কথায় কথায় মুখ খারাপ করো কেন? তুমি এত পুকে পড়া আলাপ করো কেন? শিলা ওকে টেনে নিল। ছি ছি রে তন্নি, আয় আয়, তোর দাদির মুখ বেরিং পাগলার মতো, চালু হলে আর থামে না। আর কথা বলিস না। তন্নি হাতটা ছাড়িয়ে নিল। শুনিয়ে শুনিয়ে বলল, একবার বিয়ে হোক, তোমার সামনে জামাইয়ের আদর খাবো, দেখবা আর জ্বালাবা। নূরজাহান বেগম নিজেও বললেন, যা যা, পাঠার মতন চেহারা, আদর করবো, আরো কত কি করবো, পিঠটাই আর সোজা বানাবে তোর মতো পাগল রে। আসমা বললেন, আম্মা, আপনি সব সময় ওর সাথে লেগে থাকেন, এত খোঁচাখুচি করেন কেন? তুই আর কথা কইস না, তুই ছিলি এক পাগল, হইছে আরেক পাগল। আসমা বেগম আর কথা বললেন না। যত বয়স হচ্ছে তত মতিসারা হচ্ছে, হুঁশ জ্ঞান হারিয়ে ফেলছে। যা মন চায় তাই বলে। তন্নির তো মাঝে মধ্যে কান দিয়ে ধোয়া বের হয়, এত খারাপ, এত ভয়ঙ্কর মুখের ভাষা। তন্নির মন চায় বধির হয়ে যেতে, তারপর ঘরদোর ছেড়ে বেরিয়ে পড়তে অদূরে। লোকে বলে বোবার শত্রু নেই, তন্নির মতো বধিরের কোনো শত্রু নেই। না শুনলে জবাব দেওয়ার প্রশ্নই আসে না, শুনলে তো আরও ঝামেলা। কিছু বলাও যায় না, শোয়াও যায় না, তাই বধির হওয়া ভালো। শুনলো না, বুঝলো না, কিছু বললো না। তন্নির হলুদ সন্ধ্যা, পেছনে বেশ বড় করে নাম টাঙানো হয়েছে। স্টেজে আগামীকাল বর আসবে। আজকে রাতটার জন্য এখানে সম্পূর্ণ হবে গায়ে হলুদ। সামনে অনেকটা উন্মুক্ত জায়গা, চারিদিকে মাগরিবের আজান পড়েছে, বউকে সাজানো হচ্ছে। সেখানে শিলা আর তন্নির কাজিন মহলের সবাই। তন্নির ফুপাতো ভাই দুজন, ফাহিম, ফয়সাল, একটা ফুপাতো বোন ফারজানা, ছোট ফুপুর 2 মেয়ে, আনিকা, আকসা, মামাতো ভাই আরাফ, সাগর, 2 বোন তমা, ঝুমা, আরও খালাতো বোনেরা আছে। ওরা বিয়ে খেয়েই সবাই চলে যাবে। সবগুলো শহরের বাসিন্দা, তাদের নাকি গ্রামে ভালো লাগে না। তন্নির ভাষায় সবগুলো খ্যাত। এরা কি বুঝবে গ্রামের সৌন্দর্য? বলদ ছেলে মেয়ে। তন্নির সাজ পাগল, সে খুব সাজবে বিয়েতে। গায়ে হলুদের শাড়িটা ওর কলাপাতা রঙের। ছোট মামি বারবার বলেছেন হলুদ শাড়ি নেওয়ার কথা, তন্নি নেবে না। বাকিরা নিক হলুদ শাড়ি, ওকে একটু অন্যরকম লাগতে হবে তো, সে নতুন বউ না, তাকে অবশ্যই সবার থেকে আলাদা লাগতে হবে। সাদা ফুটফুটে শরীরে কলাপাতা রঙের সুতির শাড়িটা দূর থেকে চকমক করছে। ফাহিম, ফয়সাল দুজনে গিয়ে লাল গোলাপ আর গাঁদা ফুল এনেছে। তমা সেগুলো দিয়ে মালা বানিয়েছে সুন্দর করে। কানে, গলায়, হাতে, মাথায় কাঁচা ফুলের গহনা, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চোখ ভর্তি কালো কাজল।
আনিকা শহরের জিনিসপত্র দিয়ে ওকে সাজিয়েছে, গালগুলো এমনিতেই লাল, সেখানে আরেকটু ব্লাশ মাখায় টুকটুক করছে। সারা ঘর উজ্জ্বল তন্নির সাজের কারণে, যেই দেখছে সেই বারবার মাশাআল্লাহ বলছে। নূরজাহান দূর থেকেই নাতির হাসি মুখটা দেখলেন, তারপর চোখ দুটো লুকিয়ে নিলেন আঁচলের তলায়। পুতুলটা ঘরে না থাকলে সারা বাড়ি অন্ধকার হয়ে যাবে, কে খাবে গাছের ফল ফাকড়া? তিনি সেখানে দাঁড়ান না, ওখানে দেখলে তন্নি কেঁদে ফেলতে পারে। সাগরের হাতে স্মার্টফোন, সে এসে দাঁড়িয়ে বলল, তোর একটা ছবি তুলি, ভালো হয়ে বস। মামাতো বোনেরা বিভিন্ন স্টাইল শিখিয়ে দিল। তন্নি হেসে হেসে ছবি তুলল। আয়নায় সে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। ত্রিনয় দেখলে খুব খুশি হতো। তন্নিকে আজ সত্যি সত্যি সুন্দর লাগছে। অপরূপ চাঁদের রূপ, তার অঢেল সৌন্দর্য, টানা আঁখি, গোলাপি ঠোঁট, হালকা ফোলা ফোলা গাল, হরিণী ব্যাকুল নজর, চোখের পাপড়িগুলো ঘন, বেশ লম্বা চুল। গ্রামের মেয়েদের আর যাই হোক চুল লম্বা থাকে। ওকে বাইরে নিতে হবে। নিয়ম অনুসারে কনে বিয়ের আগের দিন থেকে নিজের ছায়ায় পা দিতে পারবে না, অর্থাৎ ওকে কোলে করে নিতে হবে। ছেলেদের মধ্যে সব থেকে বড় আরাফ, ওকে ডাকা হলো। আরাফ ঘরে এসে থমকে দাঁড়ালো, তারপর বুকে হাত দিয়ে বলল, তোকে পরীর মতো লাগছে তিন্নি। ত্রিনয় সিদ্দিকী তোকে এখন দেখলে নিশ্চিত মরে যেত। তন্নি বলল, সব তোমার কাছে তো ফোন আছে, ওনাকে একটা ভিডিও কল দাও। ডাবে হেসে ফেললো। সাগর জানালো সে ছবি দিয়ে দেবে, ওখানেই দেখতে পারবে। আরাফ কোলে নেবে না, থাকুক গ্রামের নিয়ম। ছেলে হয়ে মেয়েকে কোলে নেবে কিভাবে? তার যুক্তির কাছে কারোর কথা টিকলো না। তন্নিকে তাই হেঁটে হেঁটেই যেতে হলো। মেয়েরা মাথার উপর ওড়না ধরেছে, লাল ওড়না। তারপর সেখানে বেশ অনেকক্ষণ ধরে ছবি তোলা হলো। বাকি সব মেয়েরা ভারী সাজগোজের সাথে হলুদ শাড়ি পরেছে, ওদের গায়ে আর্টিফিশিয়াল ফুলের গহনা। সবাই তন্নির সাথে বসে বসে ছবি তুলল। এবারে গায়ে হলুদের পালা। বড়রা একে একে ওকে হলুদ ছুঁয়ে দিল। তন্নি বেশ হাসছে, সাদা গালগুলো হলুদের ছোঁয়ায় হলুদ হয়ে গেছে। মা বাবা যখন এলো তখন সব নীরব, আশেপাশে কোথাও নূরজাহান নেই, ওনাকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। তন্নি আসমা আর মইনুলের চেহারা দেখে কেঁদে ফেলল। সাজগোজ নষ্ট হয়ে যাবে বলে বেশি কাঁদলো না, সব কিছু থমথম করছে। ফয়সাল গিয়ে কোথা থেকে টেনে নূরজাহান বেগমকে নিয়ে এলো। উনি এসে দাঁড়িয়ে ছেলেদের মতো হাউমাউ করে কেঁদে দিলেন। বাকিরা স্তব্ধ হয়ে গেছে। সব উল্লাসে হঠাৎ বাধা পড়ল। আনন্দের রেশটা আর নেই। তন্নি শব্দ করে কেঁদে উঠল নিজেও। দাদিকে কাছে রাখলো দুই হাতে। তিনি এগিয়ে গিয়ে তন্নিকে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, বু, আমার বুবু, তোরে স্যার আমি কেমনে থাকবো? ও মইনুল রে, আমার পুতুলটারে তুই আটকা, আমার পুতুল। দূর থেকে জড়িয়ে রাখা দুজনকে কি ভীষণ সুন্দর দেখায়, লিখে বর্ণনা করা যায় না। প্রচলিত একটা বহুল ব্যবহৃত বাক্য আছে, সন্তান হয় পেট থেকে, নাতি হয় কলিজার থেকে। কি অপরূপ উপমা! তন্নির শরীরটা ভীষণ কাঁপে। নূরজাহান বেগমের কান্না দেখে তার ভয় লাগে। বিয়ে কি এতটাই ভয়ের? কি আছে বিয়েতে? তন্নি আরও জোরে কাঁদল। কান্নার কারণে সে কথা বলতে পারছে না, কিন্তু তার হঠাৎ কেন কান্না পাচ্ছে সেটাই সে বুঝতে পারছে না। বুকটা কেমন চিড়ে যাচ্ছে হঠাৎ করে, সব কিছু অসহ্য লাগছে। সে টেনে টুনে গহনা খুলে ফেলতে চাইল, তার আগে ওদেরকে আলাদা করে নিল সবাই। মেয়েটা ছটফট করছে এক প্রকার। নূরজাহান বেগমকে ঘরে নিয়ে এলো মহিলারা। তন্নির কাজিনরা বলল, কাঁদিস না তন্নি, তুই কাঁদলে আঙ্কেল আন্টিও তো কষ্ট পাবে। তন্নি শান্ত হয়ে চোখের জল মুছে নিল। শিলা বসেছে পাশে, সেও কেঁদেছে। ও বান্ধবীর মাথাটা নিজের কাঁধে তুলে নিল। আবারও হইচই শুরু হয়েছে। সবাই নাচবে এখন। প্রথমে মেয়েরা মিলে নাচলো, গান বাজালো, তারপর হিন্দি গান ছেড়ে দেওয়া হলো। ছেলেরা মেয়েরা সবাই উল্লাস করে নাচলো। তন্নিরও নাচতে মন চাইলো, কিন্তু নববধূর নাচ দেখলে মুরব্বীরা ছিছি করবে, তাই সে স্টেজের উপরেই পা তুলে বাবু হয়ে বসে রইল। অর্ধেক রাত পর্যন্ত নাচ গান শেষ করে সবাই মেহেন্দি দিতে বসলো। তন্নির দুই হাতের দুই পাশে কনুই পর্যন্ত মেহেদি দেওয়া হলো, হাতের নখেও। এবার শিলা একটু পায়েও দিয়ে দিল। মইনুল ইসলাম দিঘির পার
হতে দেখলেন। গালে হলুদ মেখে শাড়ি জড়িয়ে গহনা পরে বিছানার মধ্যমণিতে চাঁদ বসে আছে, ওনার ঘরের চাঁদ। ছোট্ট মেয়েটা কয়েকদিনেই কেমন হুট করে বড় হয়ে গেল। সেদিনও বাড়ি জুড়ে ছোটাছুটি করেছে। দুদিন আগেও জামরুল গাছের মগডাল থেকে মা বকতে বকতে নামিয়েছেন। বছর আগেও পুতুল বুকে জড়িয়ে ঘুমিয়েছে মেয়েটা। মইনুল মার্কেট থেকে খুঁজে খুঁজে গোলাপি রঙের বড় পুতুল আনতেন। সেটা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাওয়া মেয়েটা আজকে জীবন্ত পুতুল সেজেছে। বুকটা ধুকপুক করছে, ভীষণ ব্যথায় জর্জরিত হয়ে যায়। পুরুষ মানুষ কাঁদে না, কাঁদতে পারে না। উনি একবার ভাবলেন বাড়িতে ঢুকতেই আব্বা বলে ডাক দেওয়ার মানুষটা আর থাকবে না। মোহনা তন্নির মতো না, কেউ কারো মতো হয় না। এত কঠিন জগৎ সংসার। আল্লাহ ভীষণ নিষ্ঠুরতা দেখিয়েছেন পৃথিবীর এতটুকু নিয়মে। এত আদরে বুকে জড়িয়ে মুখে মুখে খাইয়ে বড় করা কলিজার টুকরোকেও পরের ঘরে যেতে হয়। মইনুল ইসলামের চোখগুলো লাল হয়ে আসে। দুটো রাত ধরে কাঁদেন আসমা, রাত জাগেন। তন্নি এখনই বুঝতে পারছে না মানুষের এমন কষ্ট হওয়া উচিত না, যেটা প্রকাশ করা যায় না, যেটা বুকে জমে পাহাড় হয়ে যায়। মইনুল টের পেলেন ওনার বুকটায় ক্ষত হয়েছে, যেই ক্ষত কখনো পূরণ হবে না, কখনোই না। কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা। ওনার মেয়েটা এত সুন্দর কবে হলো? উনি এর আগে সেভাবে খেয়াল করেনি তো। মেয়েকে বধূর সাজে এত পরিপক্ক লাগার কথা না, তবুও লাগছে। বিয়ের পানিতে নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে, নইলে এত মেয়ের ভিড়ে কেবল ওকেই কেন ফুটবে? কেন চোখ সরানো যাবে না? মইনুল চোখ ফিরিয়ে নিলেন, নজর না লেগে যায়। আনন্দ উল্লাসে কাটলো তন্নির গায়ে হলুদ। তন্নি আফরোজার নতুন। তার পরের দিন রবিবার 10 তারিখ, যথারীতি তন্নির বিয়ের দিন। চারপাশ মানুষজনে গমগম করছে। পাত্রের বাড়ি থেকে সকালে বিয়ের সাজগোজ পাঠানো হয়েছে। আনিকা সুন্দর করে সাজতে জানে। তন্নিকে খুব ভোরে সকাল সকাল গোসল করানো হলো। ভাবিরা সবাই মিলে করিয়েছে। তখন এক দফা কাদা ছোড়াছুড়ি খেলাও শেষ হয়েছে। তারপর সবাই গোসল করে খিচুড়ি খেতে খেতে সময় চলে গেছে। তখন দুপুর 12টা। রবিবারে বিয়ে কিছুটা বেমানান সবার কাছেই। বিয়ে হবে মূলত শুক্রবারে, সুন্দর একটা বার, সেখানে রবিবার কেন? উদ্ভট। তন্নি বলেছে সেটা কেউ তখনও জানে না। তাকে সাজাতে বসানো হলো। টুকটুকে একটা গাঢ় লাল রঙের শাড়ি, পাড়টা ঘন কালো গাঢ় সবুজ, সেখানে সোনালি সুতোর কাজ। লাল শাড়িটা জুড়েও সোনালির কাজ ছড়িয়ে। ঘরের সাদা আলোতে সম্পূর্ণ শাড়ি ঝলমল করছে। ওদের সবার ভীষণ পছন্দ হলো। দোপাট্টাটাও টুকটুকে লাল। শাড়িটা তন্নিকে বেশ সুন্দর করে সময় নিয়ে পরিয়ে দেওয়া হলো। মাথার লম্বা ঘন চুলগুলো খোপা করা হয়েছে। খোপার মধ্যে কয়েকটা লাল তরতাজা গোলাপ গেঁথে দেওয়া। রং তুলি দিয়ে আঁকা দৃশ্যের মতো সুন্দর বড় বড় দুটো চোখ আইলাইনারের জাদুতে আরও ফুটে উঠেছে। চোখের নিচটাও কাজলে আবৃত। কপালে ছোট্ট টিকলি, নাকে কান পর্যন্ত টানা নাকফুল, ঠোঁটে লাল লিপস্টিক। বিয়ে একবারই হয়, তাই সাজগোজটাও স্পেশাল। হাত ভর্তি লাল চুড়ি, গলায় ছোট বড় দুটো হার। তাকে পুরোপুরি সাজাতে গিয়ে 1 ঘন্টার বেশি লেগেছে। তমা বলেছিল চুলগুলো ছেড়ে রাখতে, তন্নি রাজি হলো না। এত বড় চুল, এমনিতেও লোকজন দেখে ওর মাথা ঘুরছে, দরকার নেই। শেষমেশ ঝুমা ওর মাথার অর্ধেকটা পর্যন্ত ঘোমটা টেনে দিল। ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সবাই, বলা বলি করলো। সোহাগের সৌন্দর্য বেড়েছে। হাত ভর্তি মেহেদির রংটাও লাল হয়েছে। নূরজাহান ঘর থেকে বের হয়নি সকাল থেকে। গতকাল থেকেই তিনি চুপচাপ। ভীষণ আশ্চর্যজনক ঘটনা। বাড়িটা সম্পূর্ণ হয়ে অসম্পূর্ণ। নূরজাহানের কথা ছাড়া এটাকে বাড়ি বলা দুষ্কর। তিনি দুর্বল হয়ে পড়েছেন কিছুটা। একপাশ থেকে লাঠিটা নিয়ে উনি এগিয়ে এলেন। সবাই জায়গা করে দিল। তন্নি হাসছে তখনও। নূরজাহান বেগমকে দেখে বলল,